কাজাকিস্তান। মঙ্গল গ্রহ, কাজাকিস্তানে আপনাকে স্বাগতম। ভাই চলুন আপনাকে কাজাখস্তান দেখাই, চলুন। ঈগল শিকারীদের দেশ, একদম শূন্য থেকে গড়েছেন। হ্যাঁ, Несите дальше флаг родной России! Lying there under the starlight, আপনি বিবাহিত? laughing at আমি ওকে বিয়ে করেছি। একে? এখান থেকে মানবজাতির সর্বপ্রথম পৃথিবীর বাইরে যায়। মহাকাশে প্রথম যাত্রা ঠিক এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের যাত্রা শুরু আলমাটি থেকে, পাহাড়ের কোলে জন্ম নেওয়া এক শহর, কাজাকিস্তানের বৃহত্তম প্রাণবন্ত এক শহর, দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। এই নামের আক্ষরিক অর্থ হল আপেলের বাড়ি। এরা আমাদের ঐতিহ্যবাহী কাজাক মেয়েরা। বিমানবন্দরে আমাদের স্বাগত জানিয়েছিল। আমরা বিমানবন্দরে আছি। দেখুন ওরা আমাদের কিভাবে স্বাগত জানাচ্ছে। এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার। এয়ারপোর্টে নিয়ে এসেছেন? হ্যাঁ, ওয়াও! ভ্রমণে যিনি আমাদের সঙ্গী ছিলেন, স্বাগত জানিয়েছেন, তার নাম দস্তান। কাজাকিস্তান নিয়ে তার ভিডিওগুলো আলোড়ন তৈরি করেছে। ঠিক তারই কারণে আমরা এই দেশে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই দেশ ঈগল শিকারীদের দেশ। আমার দুটি ঈগল আছে, এরা ভালো শিকারী। এটা মেয়ে। দুটাই মেয়ে। হ্যাঁ, স্ত্রী ঈগল পুরুষের চেয়ে বড় ও শক্তিশালী, তাই শিকারের জন্য এদেরকেই বেশি পছন্দ করা হয়। মেয়ে ঈগল শক্তিশালী বলে তাদের বেশি পছন্দ। এগুলো শক্তিশালী আর কম শব্দ করে। পুরুষ ঈগল খুব আক্রমণাত্মক হয়। শিকারের জন্য স্ত্রীগুলো খুব ভালো, শক্তিশালী, কোমল আর শান্ত। আর ইমোশনাল। হ্যাঁ, তাদের আচরণটা ভালো, ভালো বন্ধু। কমিউনিকেশনটা সহজ। আরেকটা দেখুন, কাজাকিস্তানের এই পাহাড়ি অঞ্চলে মানুষ ঈগলের সাথে কিভাবে থাকে। আমার ঈগলগুলো মুক্তভাবে উড়তে পারে। ওকে। অনেক উঁচুতে উঠতে পারে। সে খুব ভালো শিকারী। তারা হরিণ, শিয়াল, এমনকি পেঁচাও শিকার করে। আমি ঈগলের মতো। ঈগলের মতো? হ্যাঁ, কিন্তু আমার নাম আসলান। আসলান অর্থ সিংহ। ওই নম্বরগুলো দেখুন। তার বয়স মাত্র 5 বছর, অথচ দেখুন সে কত বিশাল। ঈগল কখনো পোষ মানে না। অস্থায়ী বন্ধন ছেড়ে একদিন বন্য পরিবেশে ফিরে যাবে। এখানকার মানুষ হাজার বছরের ঐতিহ্য লালন করে। তারাই রুক্ষ পাহাড়ে বেঁচে থাকার জন্য ঈগলের উপর নির্ভর করত। হরিণ ও নেকড়ে শিকারের জন্য তাদের ঈগল প্রয়োজন। তো এটি একটি শতবর্ষ পুরনো ঐতিহ্য যা আজও চলে আসছে। ঈগলের দৃষ্টিশক্তি নাকি বেশ প্রখর। কি অবিশ্বাস্য! সে অনেক উচ্চতা থেকে শিকারকে দেখতে পায়। এর নখগুলো খুরের মতো ধারালো।
তারা নেকড়ে হত্যার মতো যথেষ্ট শক্তিশালী। এর ওজন 7 কেজি। তাদের বন্ধন বেশ গভীর। ভালো মেয়ে। এর সোনালী পালকের কারণে এটি সোনালী ঈগল নামে পরিচিত। কাজাকদের কাছে ঈগল হলো 1 নম্বর পাখি, আর 1 নম্বর ধাতু হলো স্বর্ণ। স্বর্ণ? হ্যাঁ। এরপর আমরা পাহাড়ের দিকে রওনা হলাম, ঈগল শিকারীদের সাথে ঐতিহ্যবাহী যাযাবর তাঁবু আর গ্রামীণ কাজাকিস্তানের জীবনযাত্রা একেবারে কাছ থেকে দেখতে। Көбінесе жастарға бер қошаметте қолдап жіберіңіздер. কাজাকিস্তানে পৃথিবীর কয়েকটি বৃহত্তম উন্মুক্ত তৃণভূমি আছে। যতদূর চোখ যায় অন্তহীন সমভূমি বিস্তৃত। আমরা এই বাড়িটা তৈরি করছি, এটি ঐতিহ্যবাহী নকশা। একটি ঐতিহ্যবাহী কাজাক বাড়ি কাজাখের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা 1000 বছর ধরে এসব ঐতিহ্যবাহী বাড়িতে বাস করছেন। আজ আমরা নিজেরাই বানাবো, তারপর ঈগল শিকারীদের সাথে যোগ দেব। এই ছোট ছিদ্রগুলো তাঁবুর কাঠামো সুরক্ষিত রাখে। এটা তাপ নিরোধক স্তর। এটা হলো ভেড়ার লোম, 100% প্রাকৃতিক। আর বাইরে যখন গরম থাকে ভেতরটা ঠান্ডা থাকে, বাইরে ঠান্ডা হলে ভেতরটা গরম। একটি ঐতিহ্যবাহী খাবারের জন্য কাজাকিস্তানের পাহাড়ে একটি গর্ত খুঁড়ছি। এটা তো অবিশ্বাস্য। দেখুন, উনি শুধু ঈগলের জন্য একটা আলাদা তাঁবু বানিয়েছেন। যাযাবর শিবির। যাযাবর শিবির। সোনালী ঈগল ঘন্টায় 240 মিটারেরও বেশি গতিতে আকাশ থেকে নেমে আসতে পারে। ঈগল শিকার এশিয়া জুড়ে এক জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য। এরপর আমরা আলমাটির কাছে এক মনোরম হ্রদের দিকে রওনা হলাম। কানাডায়ও এমনটা দেখা যায়। এটা কাজাকিস্তান। রংগুলো চমৎকার না? এই জায়গাটার সৌন্দর্যটা দেখুন, পাহাড়, উপত্যকা, অসাধারণ দৃশ্য। একসময় বনের মাঝে নদী ছিল, ভূমিকম্পের পর একটা হ্রদ হয়ে যায়। কি মনে হয় ঝাঁপ দিয়ে নিচের দৃশ্য দেখলে ভালো হবে?
কাজাকিস্তান এক বিশাল দেশ, যেখানে অন্তহীন সমভূমি, উপত্যকা, মরুভূমি, পাহাড়, নদী, হ্রদ সব এশিয়ার কেন্দ্রে গভীর শিকড়ের প্রাচীন ভূমি আর সাংস্কৃতিক ঐতিহ্য। কাজাকিস্তান 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। এর পতাকায় সোনালী ঈগলের ছবি আছে, স্বাধীনতা, শক্তি ও দূরদৃষ্টির প্রতীক, আর সীমাহীন তৃণভূমির স্বাধীন চেতনা। এখানে আছে পৃথিবীর বৃহত্তম অবিচ্ছিন্ন তৃণভূমি। আজ কাজাকিস্তান নতুন অধ্যায়ে প্রবেশ করছে। দেশটি তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও খনিজ সম্পদে সমৃদ্ধ। আরও আছে বিস্তীর্ণ কৃষিভূমি। তবে তারা মাটির নিচের সম্পদ নিয়ে ভবিষ্যৎ গড়তে চায় না। কাজাকিস্তান শিল্পের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনছে, সেবা, প্রযুক্তি আর এআই। ভাসলান মেডিয়েভ, ডেপুটি প্রাইম মিনিস্টার ও এআই মন্ত্রী। নাইস টু মিট ইউ। কাজাকিস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় 2725 মিলিয়ন বর্গ কিলোমিটার, অথচ এর জনসংখ্যা মাত্র 2 কোটি। চলুন এয়ারপোর্টে যাই। আমরা বিমানে করে ম্যাঙ্গিস্তাও যাব। এটি পশ্চিম কজাখস্তানে, আলমাটি থেকে 3.5 ঘন্টার দূরে। 3.5 ঘন্টা একই দেশে? হ্যাঁ, এই সব কিছুই এক দেশে, আর এটা তো দেশের মাত্র অর্ধেক পথ। মাত্র? হ্যাঁ, চলুন যাই। চলুন। আমরা যাচ্ছি। এরপর আমরা পশ্চিম কাজাকিস্তানের দিকে রওনা হব। কাস্পিয়ান সাগর, সুবিশাল তেল গ্যাস ক্ষেত্রের আবাসস্থল। যেন অন্য এক গ্রহে এসে গেছি। এটি কাস্পিয়ান সাগর। আমি আমার দেশের সৌন্দর্য সারা বিশ্বকে দেখাতে চাই। এটা কি আন্ডাররেটেড? হ্যাঁ ভাই, একদম। এত সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। এখন কোথায় যাব? চলুন মঙ্গলে যাই। চলুন যাই। হ্যাঁ, মার্স। আমরা সম্পূর্ণ এক ভিন্ন গ্রহে যাচ্ছি। এটি মাঙ্গিস্তাও অঞ্চল। এখানে এক প্রাচীন মহাসাগর বিলীন হয়ে গিয়েছিল। দেখুন কি অসাধারণ ভূমি। কাজাকিস্তানের অন্যতম একটি লুকোনো প্রাকৃতিক বিস্ময়। এই শিলা ফাটলগুলো দেখুন, কোটি কোটি বছরের বাতাস আর বৃষ্টিতে এই মনোমুগ্ধকর আকৃতি তৈরি হয়েছে। ঠিক এখানেই হাঙরের দাঁত আজও পায়ের নিচে চাপা পড়ে আছে। হাঙরের দাঁতের জীবাশ্ম প্রধানত এখানেই পাওয়া যায়, নিচের দিকে। এই এলাকায় এই ধরনের জীবাশ্ম খুঁজে পাওয়া বেশ সহজ। এর বয়স কয়েক কোটি বছর। এটি ছিল টেথিস মহাসাগরের তলদেশ। মহাসাগরটি কয়েক কোটি বছর আগে সংকুচিত হয়ে বিলীন হয়ে গেছে। 1 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। 1 মিলিয়ন? 1 মিলিয়ন বছর। এখান থেকে? হ্যাঁ। হ্যাঁ। এরপর আমরা রাজধানী আস্তানার দিকে রওনা হলাম। এটা আস্তানা। 30 বছর আগেও এই শহরটির কোনো অস্তিত্বই ছিল না। এটি ছিল এক বিশাল, ঠান্ডা ও কঠিন প্রান্তর। এটি রাজধানী আস্তানা। দেখুন, বিশ্বের বৃহত্তম তাঁবু আকৃতির বাড়ি, বিস্ময়কর দালান। শীতকালে আস্তানায় তাপমাত্রা হিমাঙ্কের
40 ডিগ্রি নিচে নেমে যায়। তবুও কাজাকিস্তান অসম্ভবকে সম্ভব করার সিদ্ধান্ত নিল। এর রাজধানী এখানে স্থানান্তর করে শূন্য থেকে গড়ে তুলেছে কাজাকিস্তানে স্বাগতম। আচ্ছা, এটি হলো ঐতিহ্যবাহী কাজাক পোশাক। হ্যাঁ, আর এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের জন্য। স্বাগত জানায়। হ্যাঁ, এভাবেই তারা একে অপরকে স্বাগত জানায়। Традиционную национальную одежду. ঘোড়া খুব গুরুত্বপূর্ণ প্রতীক। এগুলো ভালোবাসি, তাদের পিঠে চড়ি, তাদের যত্ন নিই আর তাদের খাই, ঘোড়া খান। কারণ এগুলো সুস্বাদু। শুনতে তো বাঘের মতো লাগছে। হ্যাঁ। আমাদের দেখাবে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু গল্পটা শুধু চমৎকার স্থাপত্য নিয়ে নয়। কাজাকিস্তান এখন মধ্য এশিয়ার শীর্ষ প্রযুক্তির কেন্দ্র হতে চায়। এই বিশাল ভবনটি দেখতে পাচ্ছেন, এটি পুরোটাই এআই এর জন্য তৈরি। এখানেই আমাদের কাজাকিস্তানের এআই মন্ত্রীর সাথে দেখা হয়েছিল। এটাই কাজাখস্তানের ভবিষ্যৎ। আপনি কি জানেন যে কাজাকিস্তান বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক দেশ? ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শক্তির উৎস, যার জন্য দেশগুলো আজ প্রতিযোগিতা করছে, কারণ এআই এর জন্য বিপুল শক্তির প্রয়োজন। তারপর আমরা গেলাম আলেম এআই এ। আমরা এই ভবনটিতে প্রবেশ করছি। এখানে প্রতিভা, গবেষণা ও উদ্ভাবনী সংস্থাগুলো একত্রিত হয়। সালাম আলাইকুম। আগামীর প্রযুক্তি গড়তে। এটা দেখুন। হ্যাঁ, এটা একটা অ্যাভাতার। তো এটি প্রথম এআই জাদুঘর। এটি একটি সিঙ্গুলারিটি মিউজিয়াম। এখানে আপনি এআই এর ইতিহাস দেখতে পাবেন। বেশ দারুণ। এটা প্রথম কম্পিউটার। এটি আইবিএম। মানে এটা কিভাবে সম্ভব? 30 বছর আগে এটা কিভাবে তৈরি করেছিল? এআই সিনেমা? হ্যাঁ। তো কাজাখস্তান এই অঞ্চলে তার প্রথম এআই ইউনিকর্ন পেল, যার নাম হিসফিল্ড এআই। এটি টেক্সট থেকে ভিডিও বানানোর একটি প্রযুক্তি। এই ধরনের প্রযুক্তি মাত্র 4টি দেশে আছে: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য আর কাজাখস্তান। আর আমাদের এআই ইউনিকর্নের মূল্য $1.3 বিলিয়ন মার্কিন ডলার। প্রম্পট লিখলেই টেক্সটটা ভিডিওতে রূপান্তর করবে। এই কাজগুলো করছে তরুণ কাজাখরা, যাদের গড় বয়স 24 থেকে 25 বছর। নাকি? তারা আলমাটির বাসিন্দা। তাদের কয়েকজনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই। মানে তরুণেরা? হ্যাঁ, তারা ইলন এবং মেটার থেকে প্রস্তাব পেয়েছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। তারা নিজেদের কাজ চালিয়ে গেল। সে এআই এর সাথে খেলছে? হ্যাঁ, সে এআই এর সাথে খেলছে। সে অনেক সিরিয়াস। তাই নাকি? জায়গাটা ইভেন্টের জন্য। ওকে। 300 থেকে 500 লোকের সমাবেশ খুবই সহজে সম্ভব। হ্যাঁ, একটি রোবট জোন আছে। এটি একটি রোবোটিক ল্যাব। বাচ্চাদের জন্য একটা জায়গা আছে। এখানে শিশুদের জন্য জায়গা আছে। এভাবেই ভবিষ্যতের শহরগুলো গড়ে ওঠে। সাধারণত বাচ্চারা এখানে ক্লাস করে, বুঝলেন? শেখার জন্য এটি একটি সুন্দর জায়গা, যা বুঝলাম আপনারা তরুণদের উপর বিনিয়োগ করছেন। হ্যাঁ হ্যাঁ, এটি 24/7 খোলা থাকে। এর 1000 ছাত্রছাত্রীর ধারণ ক্ষমতা আছে। আর ওটা সবচেয়ে বড় মসজিদ। এই সব কিছুই বিনামূল্যে।
অনলাইন পরিষেবার গুণমানের নিরিখে কাজাখস্তান বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে। জাতিসংঘের সূচক অনুযায়ী ই গভর্নমেন্ট উন্নয়নের নিরিখে শীর্ষ 24। প্রায় সকল ব্যক্তিগত নথি ডিজিটাইজ করা হয়েছে। কাজাখস্তান প্রায় একটি নগদবিহীন অর্থনীতি। এক উন্নত শহর। হ্যাঁ, একটি উন্নত দেশ। আর এটি হলো ডাটা সেন্টার ভ্যালি প্রকল্প। আমরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারি। যেমন আমাদের কয়লা মজুদ আছে। হ্যাঁ, কয়লা? যা আগামী 200 বছরেরও বেশি সময় ধরে আমাদেরকে শক্তি যোগাতেই থাকবে। ওয়াও! আমরা ইউরেনিয়ামের বৃহত্তম উৎপাদক ও রপ্তানিকারক। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎপাদন কেন্দ্র রয়েছে। আর গত বছর থেকে আমরা স্যাটেলাইট রপ্তানি করা শুরু করেছি। ই রেসিডেন্ট প্রোগ্রাম, ডিজিটাল নোম্যাড ভিসা, ডিজিটাল নোম্যাড রেসিডেন্সি। ই রেসিডেন্সি? হ্যাঁ। ওয়াও! গোল্ডেন ভিসা আছে? গোল্ডেন ভিসা অনলাইনে করতে পারি? হ্যাঁ, এটা অনলাইনে আবেদন করতে হয়। এরপর দেখতে গেলাম আমরা এখন আস্তানা হাবে আছি। এই অঞ্চলের বৃহত্তম উদ্ভাবন কেন্দ্র। ইউরেশিয়ার মাঝখানে এটা যেন এক ছোট্ট সিলিকন ভ্যালি। কাজাখস্তান স্টার্টআপ ও সফটওয়্যার ডেভেলপার আর উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কাজ করছে। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করতে দেশটি একটি নতুন প্রবেশদ্বার হয়ে উঠেছে। মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদটি এখানে আস্তানায় অবস্থিত। আমরা ওখানে নামাজ পড়ব। الله أكبر الله أكبر। বিশ্বের বৃহত্তম গম্বুজ, এর উচ্চতা 83.2 মিটার। এই গালিচাটি ভারতে নয়াদিল্লিতে মাত্র 6 মাসে বোনা হয়েছিল, বিশেষভাবে আমাদের মসজিদের জন্য। এটি হাতে তৈরি আর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় কার্পেট, মোট 16,000 বর্গমিটার এলাকা জুড়ে। এটার আকারটা দেখুন। এই বিশাল প্রাচীরটি ইতালিতে তৈরি করা হয়েছে। এই বিশাল প্রাচীরটি 25 মিলিয়ন কাচের টুকরা দিয়ে গঠিত। প্রতিটি কাচের টুকরো 10, 20, 30 মিলিমিটারের। এটি হাতে বানাতে 1 বছর লেগেছে। أشهد أن لا إله إلا الله। কাজাকিস্তানের সুবিশাল মরুভূমির মাঝখানে অবস্থিত বাইকোনুর, বিশ্বের অন্যতম বিখ্যাত মহাকাশ বন্দর। অবিশ্বাস্য! এটি ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। এর রকেট ও মহাকাশ যানগুলো একটি সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী ছিল। কিন্তু কাজাখস্তান কেবল মানবজাতির মহাকাশে যাওয়ার প্রবেশদ্বারই উত্তরাধিকার সূত্রে পায়নি, এটি পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতাও উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল, কাজাখস্তান অপ্রত্যাশিতভাবে বিশ্বের 4র্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে পরিণত হল। 1000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড ব্রিটেন, ফ্রান্স ও চীনের যৌথ অস্ত্র ভাণ্ডারের চেয়েও শক্তিশালী। সদ্য স্বাধীন একটি দেশ নিজেকে পারমাণবিক শক্তির মাঝে আবিষ্কার করল, কিন্তু পুরো অস্ত্র ভাণ্ডার তারা ছেড়ে দিল, আন্তর্জাতিক নিরস্ত্রকরণ চুক্তি করল। আমরা এইমাত্র প্রায় 600 কেজি অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কাজাখস্তান সরকারের অনুরোধে কাজাখস্তান থেকে সরিয়ে নিয়েছি। ওয়ারহেডগুলো রাশিয়ায় স্থানান্তর করা হয়। স্থাপনাটি কাজাখস্তানের ভূখণ্ডে হলেও রাশিয়ার ইজারায়, মূলত রাশিয়াই পরিচালনা করে। আমরা এখন সেই স্থাপনায় যাচ্ছি যেখানে রকেট সংযোজন করে ওই বিশাল ভূমি থেকে উৎক্ষেপণ করা হয়। কি দারুণ জায়গা! না,
এখানে বাইকানোরে শুধু এক ধরনের রকেট না, ওকে, আমাদের বিভিন্ন ধরনের রকেট আছে। আপনারা মানুষ ও স্যাটেলাইট মহাকাশে হ্যাঁ, পাঠান? মানুষ, স্যাটেলাইট, প্রাণী, পোকামাকড় সবই পাঠায়। তাই? আমরা একবার রোবটও পাঠিয়েছি। এই মুহূর্তে শুধু স্যাটেলাইট। কোনো কোম্পানি নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাইতে আমাদের সাথে যোগাযোগ করে বলে, হ্যালো, আমরা আমাদের স্যাটেলাইট পাঠাতে চাই। এখানে কি খুচরা যন্ত্রাংশ জোড়া লাগানো হয়? হ্যাঁ, স্পায়ার পার্টস। আর এখানে রকেট বানান? হ্যাঁ, এখানে রকেট বানাই। ওকে, কিন্তু কারখানা কোথায়? সারা বিশ্ব জুড়ে? রাশিয়া জুড়ে ছড়িয়ে আছে। আর এই রিংগুলো রকেট ধরে রাখার জন্য। হ্যাঁ, বিশাল। এই খাঁচাগুলো উলম্ব ও অনুভূমিকভাবে সব দিকেই মুভ করতে পারে। এই সব সরঞ্জাম রকেটের রক্ষণাবেক্ষণ ও সংযোজনের জন্য। রকেট পরিবহন ইউনিট। সত্যি? আমার ঠিক পেছনে রকেট পরিবাহক, যা দিয়ে উৎক্ষেপণের স্থানে নিয়ে যায়। আর এটাই হয়তো বিশ্বের সবচেয়ে অদ্ভুত ট্রেন। তো রকেট এখানে রাখে? হ্যাঁ, যেমনটা দেখছেন একটা বিশেষ রিং আছে। তারপর এই ইউনিটের পুরো পথ উৎক্ষেপণ স্টেজে যায়। রকেটটিকে খাড়া করে উৎক্ষেপণ স্টেজে যায়। এইভাবে তুলে? হ্যাঁ, তারপর উৎক্ষেপণ করে। এই যন্ত্রটাই আমরা সবসময় দেখি। ঠিক বলেছেন, এটাই সব সময় ওপেন হয়। এখান থেকে রকেট উৎক্ষেপণ হয়? হ্যাঁ, তবে নতুন ধরনের রকেট সোনুইস 5 এর জন্য এই স্থানটি আধুনিকায়ন করা হয়েছে। রকেটটি ওখানে রাখে? হ্যাঁ, এটাই উৎক্ষেপণ স্টেজ। এখানে ভবনটি মাটির নিচে 6 তলা পর্যন্ত বিস্তৃত। এখানে মানুষ কাজ করে, রকেট উৎক্ষেপণ হয় একটি বাংকারের মতো জায়গা থেকে। আমরা যে পরিবহন ইউনিটটি দেখলাম সেটি এখান থেকে আসে, আর এটি দুটির মাঝখানে গিয়ে রকেটটি তোলে। ওয়াও! এখানেই রকেট স্থাপন করা হয়? পোড়া দাগগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এগুলো রকেট উৎক্ষেপণের দাগ। যখন একটি রকেট উৎক্ষেপণ হয় সবসময় ভাবি ধোঁয়া বের হয়। হ্যাঁ। কিন্তু সেটা ধোঁয়া নয়, এটা পানির বাষ্প। কম্পন কমানোর জন্য আগুনের শিখা থেকে সৃষ্টি হয়। তাহলে এটার সাথে নাসার পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, এটি একটু ভিন্ন ব্যবস্থা। এটা অনেকটা বোয়িং আর এয়ারবাসের পার্থক্যের মতো। হ্যাঁ, বাইকানোর একটি অনন্য স্থান, কারণ প্রথমত এটি বিশ্বের বৃহত্তম কসমোড্রোম। ওকে। দ্বিতীয়ত মহাকাশে যাওয়া প্রথম মানুষটি বাইকানুর বাসিন্দা ছিলেন। সর্বপ্রথম রকেটটিও বাইকানুর থেকেই পাঠানো হয়েছিল। সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহটি বাইকানুর থেকেই পাঠানো হয়েছিল। প্রথম মহিলা এখান থেকে গিয়েছিলেন? এখান থেকে। প্রথম ইউটিউবার? প্রথম ইউটিউবার? হয়তো সে আরো উপরে যাবে। আমিই প্রথম হব। একে গ্যাস টানেল বলা হয়। রকেট থেকে বেরোনো সমস্ত শিখা নিচে? হ্যাঁ, এটি সেখানে গিয়ে রকেটের কম্পন কমিয়ে দেয়। আচ্ছা। আমরা এখন লঞ্চ প্যাডের নিচে যাচ্ছি। তারা সবাই এই সুড়ঙ্গ দিয়ে নিচে যায়। তিনি বলছেন জরুরি পরিস্থিতিতে সব প্রকৌশলী এই সুড়ঙ্গ দিয়েই বের হন। গ্রীষ্ম বা শীত তাতে কিছু যায় আসে না। এর তাপমাত্রা সবসময় 22 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকে। এই টানেলটি কন্ট্রোল রুমের সাথে যুক্ত। ভাই, এটা শেষই হচ্ছে না। উদ্ধার অভিযানের সময় এই বাতিটা জ্বলে। এটা সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হয়েছিল। হ্যাঁ। আমরা কি কন্ট্রোল এরিয়াতে যাচ্ছি? হ্যাঁ, এখান থেকেই তারা সবকিছুই কন্ট্রোল করে, যেমন রকেট উৎক্ষেপণের প্রতিটি ধাপ। যেন এক আন্ডারগ্রাউন্ড সিটি। দরজাগুলো দেখুন। এই ঘরটা শুধু রকেট বানানোর জন্যই? এটি রকেটে জ্বালানি ভরার জন্য ব্যবহৃত হয়। গ্যাস স্টেশন? হ্যাঁ, এটা আসলেই রকেট সায়েন্স। তাদের রকেট সায়েন্স শেখানোর জন্য একটি বিশেষ সেন্টারও আছে।
এখান থেকেই মহাকাশের প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল, এই কাজাকিস্তানেই, এই দূরবর্তী মরুভূমি থেকে, ঠিক আমার পেছনে। নথিপত্র অনুযায়ী এটি 1 নম্বর উৎক্ষেপণ কেন্দ্র। মাত্র 4টি হুক পুরো রকেটকে ধরে রাখে। আচ্ছা, এবার এই সুড়ঙ্গটা দেখুন। তারা এই পুরো সুড়ঙ্গটা খুঁড়েছে কারণ তারা কখনো জানতো না রকেট উৎক্ষেপণের চাপ কতটা প্রচণ্ড। দেখুন, এই লঞ্চপ্যাড থেকে আমরা প্রায় 600টিরও বেশি উৎক্ষেপণ করেছিলাম। এই পরিত্যক্ত বুরান স্পেস শাটল প্রকল্প, যা সোভিয়েত যুগ থেকে একই রয়ে গেছে, অবিশ্বাস্য। এটা কি বাস্তব নাকি এআই? না না না, এটা একটা আসল জায়গা। না, এটা একটা আসল জায়গা। এই জায়গাটা আগে রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ভরার কেন্দ্র ছিল। এর ইতিহাস স্নায়ুযুদ্ধের সময়কার। আর এটা 90% প্রস্তুত ছিল, কিন্তু প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় এটি আর চালু হয়নি। কিন্তু প্রস্তুতির পরেও থামিয়ে দেওয়া হলো কেন? এই ব্যবস্থাটি স্নায়ুযুদ্ধের সময় গড়ে উঠেছিল আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিমা বিশ্বের মধ্যে। তাদের ভালো বন্ধুত্ব ছিল না। 90-এর দশকের শেষে সবাই বন্ধু হয়ে গেল, তাই তাদের এই প্রোগ্রামটি আর প্রয়োজন ছিল না। এভাবেই রেখে দিল। তো এটা বন্ধ হয়ে গেল। কেউ আর ব্যবহার করেনি? না। কেন? যেহেতু এটি 1988 সালে মাত্র একবার চালু হয়েছিল। প্রায় 40 বছর আগেও এমন ছিল, আর এখনো একই রকম। হ্যাঁ, এটা নড়েনি। কেউ স্পর্শ করেনি। না। এই শাটলটা দেখেছেন? 40 বছর আগে এগুলোর দাম ছিল একটি গাড়ির সমান। এটা অনেক দামি। প্রোগ্রামটি খুব ব্যয়বহুল ছিল, কারণ তারা শুধু একটি রকেট তৈরি করেনি, তারা সম্পূর্ণ অবকাঠামোটি তৈরি করেছিল। তখন পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, যেমনটা আজকের চীন ও যুক্তরাজ্যের মতোই। এই ভবনের ভেতরে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের বানানো বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এটা কোথায়? এটা আসলটা। এটা একটা আসল রকেট। এটি বুরান স্পেস শাটল বহন করার জন্য তৈরি হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় গেট। এটা একটা গেট। কিভাবে? এটি একটি গেট। এই রকেটের নাম এনার্গিয়া এম। এম মানে ছোট। এটা ছোট ভার্সন? এটি একটি ছোট সংস্করণ। আমরা এইমাত্র যে বুরানটি দেখলাম সেটি এটির সাথে যুক্ত হয়। এটির উচ্চতা প্রায় 50 থেকে 55 মিটার। এটা একটা ছোট রকেট। হ্যাঁ, এটা ছোট। আমরাই ছোট ভাই। গেটটা দেখুন। এটা উপরে উঠে রকেটটা বের হয়? না, এটা উপরে ওঠে না, পাশে যায়। ভাই, আমি কি এখন মহাকাশে যেতে পারি? মহাকাশে কতজন যেতে পারে? একটু আগে শাটলটি দেখেছেন, একে বুরান বলে। এটি রকেটের উপরে স্থাপন করা হবে, ঠিক সিনেমার মতোই। দুটো একসাথে মহাকাশে যাত্রা করবে। তবে এটা কোনো সিনেমা নয়, এটাই বাস্তব জীবন। এই কন্ট্রোল প্যানেলগুলো সবই পরিত্যক্ত অবস্থায় আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের দিনে এখানে সময় যেন থমকে গেছে। এখানে বাইকনুরে। আমার পেছনে চাকাগুলো দেখেছেন?
এগুলোর উপরেই বিশাল এই গেটটা স্লাইড করে খোলে। ভবনটি নিজেই 100 মিটারেরও বেশি উঁচু। ইউএসএসআর На горячем и পার্কে হাঁটার সময় এটি দেখতে পাবেন। এই পার্কটি রকেটের প্রতিরূপ দিয়ে পরিবারদের জন্য নির্মাণ হয়েছিল। এই শহরটি পর্যটনের জন্য তৈরি করা হয়নি, সোভিয়েত ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ মহাকাশ কর্মসূচিতে সেবা দেওয়ার জন্য এর জন্ম হয়েছিল। তারা আমাদের একটি ছোট রকেট উপহার দিয়েছে। আমরা যেখানেই যাই আমাদের উপহার দেওয়া হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা, কাজাকিস্তানে ভ্রমণে আসুন। এটা আমার ছবি। হ্যাঁ, এটা সেরা ওয়েলকাম। এটি কাজাকিস্তান। আমাদের সাথে দেখা হওয়া প্রত্যেককে বিশেষ ধন্যবাদ। এই ডকুমেন্টারির পেছনে সবার অবদানের জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সেরাটা এখনো বাকি।